নৈহাটি আরসি আয়োজিত নাট্যসন্ধ্যা 2025 সাড়ম্বরে অনুষ্ঠিত হলো নৈহাটি ঐকতান মঞ্চে 10 ফেব্রুয়ারি বিকেল 5টায়। আপনারা এই রকম ধরনের খবর আরও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি তারা জিজ্ঞেস করলাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পক্ষে বিপক্ষে আমাদের দেশে পরিপ্রেক্ষিত বলুন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলবে না স্যার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ এভরি স্টুডেন্ট এআই এর পক্ষে আসবে আমি জানি। যেদিন আপনাদের যারা একটু বয়স্ক মনে আছে যে অটোমেশন আমার দেশে দরকার আছে কি নেই, যে মাস্টারমশাই বসে আছেন ওনারা প্রশ্ন করেছিলেন, ক্লাসে প্রশ্ন দিতেন নিত্যানন্দ, অটোমেশন ইজ নেসেসারি আর নট, কিন্তু সে অটোমেশন নটই বলেছিল বেশিরভাগ যে আমার দেশে অসংখ্য লোক বেকার হয়ে যাবে, কিন্তু অটোমেশন এসে গেছে। হেরিকেন নিয়ে কি আমরা ঘরে থাকবো? আমরা কি আলো জ্বালাইনি? জ্বালিয়েছি, অটোমেশন এসে। এখন আমাদের মোবাইল এসে গেছে, আমরা একটা সাংঘাতিক জগতে প্রবেশ করছি। অবশ্যই বলবো সাংঘাতিক জগৎ, কোনো বন্ডিং থাকবে না মানুষের মানুষের, আমার মতো করে আমি বানিয়ে নেব। নাটকের ক্ষেত্রে আসি, এটি অনেক আলোচনা আছে। নাটকে বলছে এআই কে আস্কিং করলে it will বা she will বা he will make your plot correctly without any error। আমি খালি বিষয়টা বলে দেবো, সে প্লট বানিয়ে দেবে। ডিরেকশন কোন কোন অ্যাঙ্গেল থেকে লাইটের হবে নিখুঁত করে দেবে। মঞ্চের কতগুলো ডিভিশন আছে যারা নাটক করেন আপনারা জানেন, যে আমরা পেছনের দিকটাকে বলি যে আপ স্টেজ, সামনেটাকে বলি ডাউন স্টেজ। তারও আবার কতগুলো জায়গা আছে। মঞ্চটা এরকম হওয়া উচিত, ওরা বলে দেবে এরকম হওয়া উচিতই শুধু নয়, এই নাটকের জন্য মঞ্চটা কিরকম হওয়া উচিত। এরকম তো মঞ্চ হতে পারে না, বড় মঞ্চটা এরকমই হবে। এই যে আমার হাত থেকে ওরা ঠিক করে পৃথিবীতে কোন পয়েন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা খালি বলে দিতে হবে, কয়েকটা আউটলাইন, ওটা সেই নাটকটা বানিয়ে দেবে। রাইটার এআই, নট ইউ নট মি। আমরা আপনারা কেউ লিখতে পারবো না, লিখতে চাইবো না। এটা কারা আনছে? এটা আনছে বড় বড় কোম্পানি। অনুদান দেবে কে? সেই সব কোম্পানি। কার মাধ্যমে দেবে? সরকারের মাধ্যমে দেবে, কারণ সরকারটা তাদের হাতে কেনা হয়ে যাবে। The days are coming, the gloomy days are coming। আমার দেশে, সারা পৃথিবীতে এ নিয়ে চিন্তা ভাবনা শুরু হয়ে গেছে, কিন্তু কিচ্ছু করতে পারবে না। কিছু লোকের কাছে মানে সমুদ্রের চাইতে বেশি টাকা হয়ে গেছে, তো তারা এই জায়গাটা নেবে, তাদের পছন্দ মতো তারা লোকজন এআই এর মাধ্যমে ঠিক করবে, এবং তারা নাটক অবশ্যই চাইবে, সিনেমা অবশ্যই চাইবে, সমস্ত বিনোদন যা যা আছে তাদের ঘরের মধ্যেই চাইবে। কয়েকটা কোম্পানি আছে যারা অ্যাডভার্টাইজ দেয়, বলে যে আমাদের কথাগুলো অভিনয় করে চালাতে হবে। আমাদের কল্যাণীতি হয়েছে, মঞ্চটার নাম নাই বাবা, সে 25,000 রুপিস দেবে, তাদের কোম্পানির হয়ে নাটক বানিয়ে আগে করে দেখাতে হবে। দল রাজি হয়ে গেছে, 25,000 টাকা কে দেবে? কোম্পানি দিচ্ছে। তাহলে অনুদানটা এইভাবে আসে, সরাসরি সরকার না দিলেও সেই কোম্পানির সাথে সরকারের বিরাট ব্যাপার। তাহলে এটা ছাড়া, অর্থাৎ অর্থনৈতিক জায়গাটা আমি শেষ করছি, নাটকে এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আজকের দিনে তো আরো বেশি গুরুত্বপূর্ণ। এটা দেখার দায়িত্ব কাউকে নিতে হবে। আমরা সরকারকে গালাগালি করে লাভ নেই, সরকারের দায়িত্ববোধকে আমরা উস্কে দিতে পারি, কিন্তু অর্থনৈতিক ভাবে ক্লিষ্ট হয়ে আমি থিয়েটারটা মঞ্চে দাঁড়িয়ে করতে পারবো না, আর পাঁচজনের সঙ্গে টিকে থাকতে পারবো না, সেটা ব্যক্তিগতভাবে আপনারা নিন। যে দল সরকার অনুদান পাবে না সে দল মুছে যাও, নাটক করো না, এটা ইনডাইরেক্টলি বলার চেষ্টাও আপনারা করবেন না, আমরা করবো না। বরঞ্চ হাত পাতি, আমি নিজেও দর্শকের কাছে কোনো সময় লিফলেটের মাধ্যমে যে আমাদের কিছু টাকা পয়সা দিন, আমরা একটা নাটক করতে চাই। আমরা এবার একটা নাটক করতে চাইছি যে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে জল নিয়ে, এটা ওরই লেখা, সেটাকে আমি করেছি। এই কথাটা বলা দরকার আছে, পছন্দ হচ্ছে না অনেকে,
পানীয় জল নিয়ে তো সাংঘাতিক সমস্যা তৈরি হয়ে গেছে, মারাত্মক বিষয়। পুকুর কেনা, নদী কেনা, সমুদ্র কেনা শুরু হয়ে গেছে। তারা এবার 200 টাকা লিটার বিক্রি করে কোন গরিব লোকটা 200 টাকা দিয়ে কিনে খেতে পারবে? মোড়ে সাফ হয়ে যাবে। বলেছিলাম না যে পৃথিবীতে কোনো ডেভেলপমেন্ট হতে গেলে 500 কোটি লোককে শেষ করতে হবে, তাহলে কোনো ডেভেলপমেন্ট হবে না, কোনো চাকরি হবে না, কিছুই হবে না। এবং স্বামী স্ত্রী বলে কোনো পরিচয় থাকবে না, কোনো সন্তান থাকবে না, কেউ আর সাহায্য করবে না। সেই ফিনিশিংটা অন্যভাবে শুরু করতে হবে। ক্রাইসিস অফ দ্য ওয়াটার, এরা তারা অনেক কিছু তৈরি হয়ে গেছে। একটাও অ্যাটম ফেলতে হবে না। অ্যাটম ফেললে যেন আমি ফেলে পাশের দেশে আছে সেও ফেলে দেবে, অ্যাটম যুদ্ধ হবে না, হবে। এই কথাগুলো চিন্তা করবেন কে বলবে? এই কথাগুলো বলার জন্য কি আমি সরকারের কাছে আবেদন নিশ্চয়ই করবো। সরকার অবশ্যই আমাকে, আমি এই আশা রাখবো যে এই কথাগুলোকে সরকার বলানোর জন্য আমার দলকে এসে পছন্দ করুন, না করলেও থিয়েটার থেকে থাকে। আর একদিন গুছিয়ে আবার একটু বলবো। ধন্যবাদ আমার কথাগুলো শোনার জন্য। নমস্কার। একদম ঠিক আছে। শ্রীকুমার দাকে আমাদের আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। তার এই ব্যস্ততার সময় থেকে আমাদের যে সময় দিয়েছে নৈহাটি আশির সমস্ত কলাকুশলী এবং সবাই আপ্লুত। আমরা শ্রীকুমার দাকে আসন গ্রহণ করতে বলবো। আমাদের এরপরে পরবর্তী পর্বের যে তিনটি নাটক, প্রথম নাটক হালিশহর ইউনিটি মালঞ্চ স্বপ্নের এক ফেরিওয়ালা। আমরা শুরু করব হালিশহর ইউনিটি মালঞ্চের নাটক স্বপ্নের এক ফেরিওয়ালা দিয়ে। আজকের সন্ধ্যের প্রথম নাটক স্বপ্নের এক ফেরিওয়ালা। দেখুন তবে স্বজনের মায়া ভরা চোখ দিয়ে ইতিহাসের এই রক্ত প্রবাহে আসুন আমরাও খানিক ভিজি। আপনাদের উৎকৃষ্ট মন জানে এখনো আগুন নেভেনি। এই গঙ্গেয় বদ্বীপ উপত্যকায় পরাণের গহীন ভিতরে এখনো শীতল বৃষ্টি নামেনি। এই রাজপথে হায়রার পদচ্ছায়া, তাই ঘাস ফুল ফোটেনি। এই সোদা মৃত্তিকার স্বাধীনতার শস্য ফলেনি। বাংলায় 1189 সাল কৃষকের কাস্তের ফলায় স্বাধীনতার সূর্য শপথে সাথ দিয়েছিল, জান দিয়েছিল। বুভুক্ষু অতীতের ঘূর্ণি স্রোতে এই গল্পের প্রতিটি শব্দের শিরায় আলোক সম্পদময় কাহিনী পরিবেশনে এই অন্তরঙ্গ গোল ঘরে আপনারা শ্রবণ করছেন মুক্তির বীজ মন্ত্র। তখন স্বাধীনতার দিব্য কাহিনী তার মঙ্গলের স্তব্ধে পৌঁছায়নি। ইতিহাসের জন্মরেই আছে মানুষের পায়ে পায়ে শব্দ রচিবার ক্ষুধা, প্রেরণা। তাই বঙ্গের এই উপসমুদ্রে স্বাধীনতার শঙ্খ আবার বাজে। এ হলো বিসর্জনের দামামা, মুক্তির মন্ত্রিত নিদান। এ হলো 1971। ইতিহাসের পাঁজর থেকে বেদনা দূর এই কাহিনী নিষিদ্ধ রোমাঞ্চের ঘ্রাণ তুলে দেয় আপনাদের কাছে, আপনাদের দিবারাত্রের স্বপ্নে। তাই আসুন এই নিষিদ্ধ ঘ্রাণের সন্ধ্যায় আমাদের উপস্থাপনায় ফিরে দেখি বাংলার মুক্তিযুদ্ধের এক বেদনাদূর কাহিনী। ভাই সাহেব, আজ আমি আপনাকে একটা পাপের গল্প করিব। পাপটা আমি করছিলাম, আর করছিলাম আমার ওই স্ত্রীর কারণে। স্ত্রী গলাইকা কত পাপই তো মানুষে করে, আর অহনও করতেছে। পৃথিবীর আদি পাপ সে তো ওই স্ত্রীদের লাইকাই করতে হইয়াছিল পুরুষে।
আপনারা জ্ঞানী মানুষ, এই সকল কথা আপনার সকলেরই জানা। ওই দৃষ্টিটা মাফ করবে। আমার কথা কই, আমার বয়স তখন কত হইব? এই বছর 25 কি 26। অলা গ্রামে আমি ছিলাম রানীমারি স্কুলের মাস্টার। গ্রামের মানুষ আমারই খুব মান্যগণ্য করত। ওই ছোটখাটো সালিশি সবাই ডাক্তার লইয়া যাইত। ওলা গ্রাম হইল ওই কাঞ্চন নদীর পার। নদীর মাছের যে কি স্বাদ, সে আমি আজও ভুলতে পারি নাই। ফুলের সালাম খুব ফুল গাছের শখ। ফুল গাছ দিয়া আমাকে নদীর পাড়ের ছোট্ট বাসাটা একেবারে সব সময় ঘিরা রাখত। দেখেন, আপনাকে তো কইতেই বই লাগেছি, ওই ফুলি হইল গিয়া আমার স্ত্রী। তখন তখন আমাকে সবে 1 বছর দিয়া হইছে। ফুলির গর্ভে তখন আমাদের সন্তান। আমরা আমরা নতুন একজনকে এই পৃথিবীতে লইয়া অনেক প্রতীক্ষায় আছি। এমন সময় খবর আইল যুদ্ধ বাজছে, যুদ্ধ যুদ্ধ পশ্চিম পাকিস্তানের লগে পূর্ব পাকিস্তানের যুদ্ধ বাজছে, যুদ্ধ। কয়জন মিলিটারি আইছে? কাউরে মারধর করছে নাকি? কাউরে মারধর করছে? এত কথার জবাব আমি দিতে পারি না। ওই এত কথার জবাব নাই। আচ্ছা, এই তোমার যদি এত কথা জানানোর ইচ্ছা থাকে তো জানবেন না, ওই বটতলা গিয়া অবলগে কথা ছাইরা আসো। হ্যাঁ, আইয়া পড়ছে। চলো চলো যাই, গিয়া অবলগে একবার আলাপ খান ওই ছাইরাই আসি। চলো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। খবর শুনছো? আমার লগে আছে, আমি যামু আর আমু। আরে কই যাও, মানে কইয়া যাও? মানে না কইয়া তুমি কিন্তু কোথাও যাইতে পারবা না। আমি বাসায় একা, আমার ডর লাগে। আচ্ছা, আমি ভাত বসাই দিতেছি, তুমি এসে খাই দেখো। বোমা, তুমি একদম চিন্তা করিও না। মাস্টার আমার লগে যাইবো আর আইবো। ওই বটতলায় পয়সা জিরাইতাছে। আজ দুপুরে মিলিটারি তো আমার বাসায় দাওয়াত দিব ঠিক করছি। দাওয়াত দিছি, সাত ভবনের আগে মাস্টার বাসায় ফিরে আসবো। না, আমি তো কোথাও যাইবো না। আমি শুনছি পাকিস্তানি মিলিটারিগুলো খুব খারাপ হয়। ওরা যখন তখন মানুষের মাইরা ফেলায় আর মাইয়াকে নিয়ে গিয়ে অত্যাচার করে। আপনি গ্রামের মাতৃগণ্যি মানুষ, আপনার সবাই মানে, আপনি যান। বোমা, এইরকম করে। আরে মিলিটারিরা তো আর বাংলা ভাষা জানে না, ওরা নয় উর্দু আর নয় ইংরেজিতে কথা কয়। আমি উর্দুও জানি না, ইংরেজিও জানি না। তাই মাস্টার লগে লইয়া যাইতাছে। মাস্টার ওকে ইংরেজিতে দাওয়াত দিব আমার বাসায় খাওয়ানোর লগে। বুঝলা তো? এইটা আপনি কি করতে চাইতেছেন খলিল সাহেব? কেন? মিলিটারি বাসায় রাখতে খাওয়াইলেন? এইটা কি ঠিক
কথাটা এই কথাটা কিন্তু ওই একেবারে ঠিক কইছে খলিল সাহেব। আপনি যদি মিলিটারিকে বাসায় ডাইকা খাওয়ান, লোকে তো আপনার খারাপ চোখে দেখবো। আচ্ছা আচ্ছা, তোমরা কি ভাবতেছো? আমি খুব খুশি মনে ওই মিলিটারিকে দাওয়াত দিতাছি। আরে ওরা যাতে এই গ্রামের মানুষের ওপর অত্যাচার না করে, ওই মেয়ে ছেলেগুলানের ওপর হাত না দেয়, হেলেই তো খুশি করতে চাইতাছি। আর এই কথাটা তুমি মাস্টার হইয়া যদি না বুঝো, বুঝবো কিনা? মাস্টার মাস্টার চলো, তাড়াতাড়ি চলো, আমার বড় খিদা লাগছে। আরে পাকিস্তানের পতাকা নাই তো কি হয়েছে? এই দেখো আমি পাকিস্তানের পতাকা বানাইলাম। আল্লাহ রে আল্লাহ। अरे अरे पानी खत्म हो गया, कोई जाओ जाके पानी लेके आओ जल्दी। अभी कहाँ पानी मिलेगा जनाब? अरे जाओ कोई ट्यूबवेल या तालाब से लेके आओ जल्दी। कीजिए जनाब, देखता हूँ काम मिलता है पानी। बहुत पानी प्यास लगा। कुछ दिन पहले भी जहाँ जाते थे, गांव का आदमी पाकिस्तान का फ्लैग लेके आते थे और कुछ खाने पीने का भी इंतजाम करते थे। लेकिन अभी देखो क्या हाल हो गया है, कोई आदमी का सूरत ही नहीं देख पाते हैं। सब कुशल तो कोई साहब तुमरा ठीक है তোমরা কারা? তোমাদের বড় সাহস দেখছি তো, কোন রকম চালাকি করার চেষ্টা করলে কিন্তু এই বন্দুক দেখতে পাচ্ছ, গুলিগুলা কিন্তু সিনারিস মানুষ মারতে একটু টাইম লাগবে না আমার। ও হইল গিয়া দুধা পাগলা। আমাকে সব গ্রামে এইটা কইরা একটা কইরা পাগল খায়। আপনি বাংলা কইতে পারেন, তাহলে তো আর কোনো কথাই নাই। আমি বাংলা, হিন্দি, উর্দু, ইংরাজি সব ভাষাতেই কথা বলতে পারি। लेकिन তোমরা কারা? কি জন্য এসেছো এখানে? তোমাদের বড় সাহস দেখছি तो इतना बहुत पैदल आया, एक भी आदमी को नहीं देखा। गांव का सब लड़का लोग कहाँ गया? वो क्या जंगल में घुस गया क्या? और गांव का लड़की वो लोग तो सब की इंडिया भेज दिया क्या? हाँ, कितने दिन हो गए कोई लड़की का सूरत नहीं देखा, कोई लड़की के साथ कोई मस्ती नहीं हुआ। अरे जो तुम हाथ में का डंडा लेके खड़े हो क्यों? ও হইল গিয়া দুধা পাগলা। আরে কথাটা তুমি আগে একবার বলেছো, একটা কথা দুবার শুনতে আমার ভালো লাগে না। সাহেব এইটা এইটা হইল গিয়া পতাকা, পাকিস্তানের পতাকা আমি বানাইছি। পাকিস্তানের পতাকা কেমন হয়েছে? হ্যাঁ जो कुछ भी আমি কি করব? ওই যে মাস্টার যে কইল পাকিস্তানের পতাকাটা ফালাই দিছে, স্কুলে যে পতাকাটা ছিল এইটা ফালাই দিছে। তাই তো এই আগে খালি হাতে আসন ঠিক ওই পোলা পাইব।
খানা পিনা করবেন তারপর একটু জিরাইয়া চলে যাইবেন। आपके कौन आप कौन আপনি কে আছেন উনি উনি চেয়ারম্যান সাহেব আছেন এ বড় লোক আজ খাসির মাংস দিয়া ভাত আর ওই আমের চাটনি খাওয়াইবেন কইছে চলেন দিকে ভাই সব আমরা ওই হকলে মিলা যাই আর একেরে ওই কপটি ডুবাইয়া খাই क्या रे ये जनाब क्या बोलता है जाएगा अरे मास्टर के घर में जाएगा खाना खाने जाएगा ये बात सही बोला, बहुत दिन ठीक से खाना पीना नहीं मिला, चलिए जनाब। अच्छा अच्छा ए मास्टर मास्टर अरे उठो उठो तुमको भी जाना पड़ेगा हम लोगों के साथ अरे मास्टर के घर में दावत है चलो तुमको जाना पड़ेगा खाना खाना पड़ेगा चलो उठो 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 चलो उठो আপনাদের অশেষ দয়া, আমার কি সৌভাগ্য। আইন আইন হুজুর, लेकिन इस खाने के साथ कुछ और भी इंतजाम होता तो बहुत बढ़िया होता কোন কি খাইবেন কোন, আমি এখন ব্যবস্থা করতেছি। খান খান সুটিয়া, আরে ও সুটিয়া, আরে জলদি জলদি নেন নেন হুজুর, 5 সেবা নেন, 5 সেবা। अरे ये पान मार ए जाओ जाके लड़की को उठा के ला जाओ जल्दी আমার মায়ের সাইডে দাঁড়িয়ে হুজুর, আমার মায়ের সাইডে দাঁড়িয়ে আমি আপনার পায়ে পড়তেছি হুজুর, হুজুর আমার মায়ের সাইডে
মিলিটারিরা আমার কিছু করে নাই, মিলিটারিরা আমার কিছু করে নাই। বরং বরং স্কুলের টিচার শুই না আমারে কত খাতির করলো। তাহলে তোমার হাতে মুখে এইগুলো দিতে দাও। কিছু না ওই খাইয়া দাইয়া ফেরোনোর সময় বাগানের কাছে পা হাতাইয়া পইরা গেছিলাম, তাই একটু চোট লাগছে। কিছু না। ঠিক আছে, তুমি ভয় করো না। আমি ঘর থেকে শশার তেলের মধ্যে রসুন দিয়ে গরম করে রাখতেছি। তোমার ব্যথা জায়গায় লাগাই দিব। দেখো তুমি সব ব্যথা কমে যাবে। খারাপ পাকিস্তানি মিলিটারি হাতে মার খাওয়ানোর কথা শুনলে কি কমন যায়? আর ওই অবস্থা বলাটা তো উচিত হইতো না, তাই আমি শুনিলে কিছু কইতে পারি না। কেউ কইতে পারি নাই যে খলিল মিয়ার বাসায় খাউন দাউনের পর পাকিস্তানি মিলিটারিরা খলিল মিয়ার মাইয়াটারে তুইলা লইয়া গেছে। কি প্রচন্ড কাইটা ছিল, কি প্রচন্ড কাইটা ছিল মাইয়াটা। আমি তোরে পড়াইতাম, আমার কলে তাহাইয়া যখন মাস্টারমশাই বাঁচান বাঁচান মাস্টারমশাই এই মহিলা যখন চিৎকার দিতেছিল তখন আমার আর খলিল মিয়ার বুকে দুইটা পাকিস্তানি বন্দুক ধইরা খাড়াইয়াছিল, বন্দুক ধইরা। দেখি তোমার মতো লাগবে। এই তো হাতের এই হাতটা দেখে ছোট লাগছে। একি তোমার কপালে তো লাগছে। এদিকে আমার দিকে নাও, এইবার তুমি জামাখান তুলো দেখি। জামাখান তুলো, পিঠে কোথাও লাগছে কিনা দেখি। হ্যালো, তোমার পিঠে এত চোট লাগছে কি কইরা? তুমি কি পিছন করে পড়ে গেছিলা? আরে ফুলি, আমি পিছনখানেই পড়ে গেছিলাম, তাই একটু চোট লাগছে। আরে ফুলি, বড় ব্যথা করতেছে। কোথায় ব্যথা করতেছে তোমার? পিঠে নাকি অন্য কোথাও? সারা অঙ্গে ব্যথা রে ফুলি, সারা অঙ্গে ব্যথা। আরে সবথেকে ব্যথা এই হান্ডায় রে ফুলি, এই হান্ডায়। কিছু খাই না মিয়া। আমরা রাত করতে যাচ্ছি না তো। আমি জানি এই রসুন তেলে তোমার খবর ব্যথা করবে না। ছাড়বো না মুক্তিযুদ্ধের সংগ্রাম ছাড়বো না, আমরা ছাড়বো না মুক্তিযুদ্ধের সংগ্রাম ছাড়বো না। 7 কোটি বাঙালি এবার করছি মরণ কোন, স্বাধীনতা ছিনায় আনবো জনমের মতন, বসে থাকবো না মুক্তিযুদ্ধের সংগ্রাম ছাড়বো না, আমরা ও কাশেম মিয়া, আরে যাও কই? যাইতাছি ওই জমিটার পানে, একবার হুই না যাও। আরে আইসো, আইতাছি
তোমাগো গ্রামে নাকি মিলিটারি ঢুকছিল? ও ইয়া নতুন কি এ তো অকল রাতেই ঢুকতেছে। কাউরে কাউরে মারধর করে নাই তো? কাউরে কাউরে তুই না নিয়ে গেছে নাকি? না কাউরে তুই না নিয়ে যায় নাই, তবে ওই সাতটাদের হ, 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 হ। গুলি কইরা মাইরা দিছে। খোকি না না রে, চুপ কইরা থাকুন যায় না। এর একটা বদলা নিতেই হইব, কিছু একটা করো। করবাটা কি আমার কাছে বন্দুক নাই, পিস্তল নাই যে গুলি কইরা ওই বেঈমান পাকিস্তানি মিলিটারি গুলোকে মাইরা ফেলুম। লাঠি ছোড়া লইয়া তো বল লাগে ওই বন্দুকের লাগে লড়ন যায়। বাহ বাহ, বেশ বানাইছে তো করিম চাচা, ঠিক যেমনটা চেয়েছিলাম। বাহ, এই তোমরা তোর সকলে একটা করে পিস্তল লই গেল। সব সময় সঙ্গে করে রাখবা, মনে রাখবা খুব প্রয়োজন ছাড়া কেউ ব্যবহার করবা না, বুঝছো? এই মুন্ডি, তুই নিলি না যে? না গো সিরাজুল ভাই, আমার লাগতো না। আমার লগে এই সোরা খান আছে, মরণের আগে একখান হারামিরে নিয়ে আয় মরম। সুজিত্রে কষ এই পিস্তল গুলানের লগে আমার এত দিনের সঞ্চয়, ঘাম, রক্ত সব মিশা আছে। তাই এইগুলান যদি ওই বেঈমান হারামি পাকিস্তানি মিলিটারি গুলার রক্তে রাঙাইতে পারোস, তাহলে আমার কলিজা ঠান্ডা হইব, আমার মেহনত সার্থক হইব। ওই তো নাচিও ভাই আসছে। আয় নাচিয়া আয়। না, আমার লাগবো না, আমার আছে। আমি আগেই বানায় এনেছিলাম ওই করিম সাফারে দিয়া। আমগো কাছে কিন্তু বেশি গুলি নাই, যেমন তেমন খরচা করুন। এক একটা গুলিতে ওই এক একটা বেঈমান পাকিস্তানি মিলিটারি প্রাণ লইতে হবে। অনুভব করে কাল থেকে এই বদরের আমবাগানে কব বলে উপাস করবা। অনেকেই চালাইতে জানি, তবুও উপাস করবা। তোমরা হকাই পালাইয়া যাও, আমি হেরে লুকাইয়া থাকু। ওই বেজারমার বাচ্চাটা আমার ইজ্জত দিছিল না, ওরে আজ আমি খতম করলাই মরু। তা হয় না রে আপা, আমরা হক করে তোর সাথে লড়ো। এই তোমরা হক করে লুকায় পড়ো। মনে রাখবা, ওরা যতক্ষণ না গুলি চালায় আমরা কিন্তু কেউ গুলি চালাইবো না, বুঝছো? বলে নাই তোর লগে লইতা চল এই একটা এই
আর মাইয়া দেবে তুইলা লইয়া যাওনের পর সারা গ্রামে একেবারে আতঙ্ক ছড়াইয়া পড়ল। এদিকে মুক্তিযোদ্ধারা গ্রামে আসা যাওয়া শুরু করলো। তারা আসে ফুটফাট দিয়ে একখান গুলি চালায়, তারপরে হাওয়া। সেই লজ্ঞা পাকিস্তানি মিলিটারিরা গ্রামে অত্যাচার আরো বাড়াইয়া দেয়। এমন সময় একদিন মুক্তিযোদ্ধারা গুলি কইরা পাকিস্তানি মিলিটারিকে একখান ভোট কাঞ্চন নদীতে ডুবাইয়া দিল। আর খবরটা লইয়া আইল ওই বুঝা পাগলা। মাস্টার খবর শুনছো? মুক্তিযোদ্ধারা একটা মিলিটারি বোট ওই কাঞ্চন নদীতে ডুবায় দিচ্ছে। ওই ছাত্রাইয়া ওই পাড়ে উঠতেছে, ঢুকে না একটাই কপাট কইরা ধরকাছে আর বাটকাছে, ধরকাছে আর বাটকাছে। চলো আমরাও যাই চলো। তোমারে আর আমারে মারছিল না মিলিটারিরা। চলো আমরা গিয়া সত্যি যাই। আমি যাইতে পারবো না। আমি যাইতে পারবো না বোধা, তুই যা। আমি কাউকে মারতে পারবো না বোধা, তুই যা তুই যা। এইটা কি করি? তোমাদের মারতে হইব না, শুধু খারাইয়া দেখবা। নদী দুই পারে হাজার হাজার লোক খারাইয়া দেখতাছে আর চিৎকার কইতাছে জয় বাংলা, জয় বাংলা, জয় মুজিবুর রহমান, জয় বাংলা, জয় মুজিবুর রহমান, জয় বাংলা, জয় মানুষকে মুক্ত করে ছাড়া তোমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। लॉन्च में जा रहे थे, मुक्ति बाहिनी लॉन्च में गोला मार लो। पूरा लॉन्च डूब गया। मुझे मत मारिए बहनी, मुझे मत मारिए, मुझे बचा लीजिए बहनी, मत मारिए। দেখো মিলিটারি, তুমি কি বলছো আমি তা কিছুই বুঝতে পারতাছি না। কিন্তু আমি এইটা জানি যে বহিনজি মানে বই, তার মানে তুমি আমার বই ডাকছো। আর আমি এইটাও বুঝতে পারতেছি যে তুমি চাইতেছো আমি তোমার বাঁচাই। হায় আল্লাহ, ওহন আমি কি করি? তোমার কোথায় রাখি আমি? भाई जी बहुत प्यास लगा, पीने के लिए थोड़ा पानी मिलेगा क्या? সত্য তো, তোমার তো পানি তেষ্টা লাগছে। তুমি খাও, আমি তোমার জন্য পানি লই আইতেছি। খাও
लड़ाई लड़ाई खत्म हो जाने के बाद मैं जब घर वापस जाऊंगा तब मेरा शादी होगा नुसरत के साथ। দেখো দেখি তোমার নামটাই তো জানা হইল না। তোমার নাম কি গো? मेरा नाम है दिलदार। मेरा घर है बालाकोट। वहाँ पे मेरा अब्बा जान है, अम्मी है और एक छोटी बहन भी है। নুসরাত তোমার ভাবির বউয়ের নাম? हाँ। খুব সুন্দর দেখতে নুসরাতকে। তোমাকে দুজনারে খুব ভালো মানাইবো। তুমি তো জলটাই খাইলা না। हाँ, मुझे ना बहुत डर लगता है। मेरा जान को कोई खतरा नहीं है तो? তুমি ওইসব কিছু ভাইবো না দিলদার ভাই। তোমার দুলা ভাই এখন বাসায় নাই। ও বাসায় আসুক, আমি ওরে বুঝাইয়া সুজাইয়া ঠিক রাজি কইরা নিবো। তোমারে ওই নসিবগঞ্জে পৌঁছাইবার দেখলাম। नसीबगंज? हाँ हाँ, वो नसीबगंज पहुंचेगा तो फिर कोई खतरा नहीं, वहाँ पे हम लोग का कैंप है। वहाँ पहुंच जाएगा तो मैं मिलिट्री से इस्तीफा देके सीधा घर वापस चले जाऊंगा। তুমি ওইখানে লুকাইবা, ঠিক আছে? আর এই জামা আর লুঙ্গি খান লগে এইটা লও, এইটা পয়রা লুকাইবা। এই পোশাক পাল্টে পরবা। शुक्रिया बहन, চলো চলো बहुत बहुत शुक्रिया। জলদি আসো। शुक्रिया बहन, बहुत बहुत शुक्रिया। पुलिस, ओ पुलिस, আইতাছি। अरे कोई गेली रे, जल्दी आय। আরে আইতাছি। কখন আইলে তুমি? কি গো? কথা কইতাছ না কেন? ওই বুধা আমাদের দায়িত্ব লইয়া গেল। পাকিস্তানি লঞ্চ ডুবাইয়া দিছে ওই মুক্তি বাহিনী। লঞ্চের ভিতর 40-50 জন পাকিস্তানি মিলিটারি আর রাজাকার ছিল। একজন কইরা লোক পাড়ে উঠতাছে আর আমাগো এই গ্রামের লোকেরা লাঠি শাবল বল্লম লইয়া ওপরে খান ছাপাইয়া পড়তেছে। এটা জানে লো এই কোরআন শুয়ে কথা বলো দেখি। আচ্ছা ঠিক আছে, এই আমি কোরআন সুইরা কসম খাইতাছি আমি কোনোদিন কাউকে মারব না, হইছে? এবার চল ঘরে চল। রাত হইল, আইসা কিছু খাওয়ানোর ইচ্ছা করতেছে না, চল ঘরে চল। মিয়া তুমি এখানে একটু বসো না, আমার তোমার লগে কিছু কথা আছে। বসো, আমি কোরআন খান ঘরে রাখতেছি। নসিবগঞ্জ যাইতে হইলে তখন নৌকা ভাড়া করে যাইতে হইব, নৌকা নাসি হক বলে এই হক বলে কইয়া দিব আমি ঘরের ভিতর পাকিস্তানি মিলিটারি রাখছি। তারপর কি হইব তুই বুঝতে পারতেছস? সকলে মিল্লা পিটাইয়া আমাকে একখানে মাইরা ফেলাই বলে। আমি ওসব কিছু জানি না, তুমি কোরআন ছুঁয়ে কসম খাইছো। না করলে তো আমি শুনুম না।
দেখি জলদি যা জলদি যা হায় আল্লাহ হায় কি বিপদের মধ্যে ফেলাইলা আল্লাহ এখন আমি কি করি এখন আমার এই জীবন বড় না ওই কোরআন সুইয়া কসম খাওয়ান বড় হ জীবন বড় না ওই কোরআন সুইয়া কসম খাওয়ান বড় এই তো পাকিস্তানি মিলিটারি হ্যাঁ দাদা তুই আমার লুঙ্গি আর পাঞ্জাবি পরছিস কেন তে তো একেবারে শান্ত শিষ্ট ভিজা বেড়াল और नाम दिलदार बाशा ওই বালা ছোট নুসরাত বললে এখন মাইয়া লাগে ওর বিয়া ঠিক হয়েছে দিলদার ভাই আমার কথা দিচ্ছে এখান দিয়ে বাসায় গিয়া ও মিলিটারি সার্ভিস আইরা দিব আর তারপর নুসরাতের সাথে বিয়া করব কি সুন্দর দেখতে নুসরাত রে ঠিক যেন কাটা পুরি তুমি এখন যাও তো নদীর ঘাটে তাড়াতাড়ি গিয়ে একটা নৌকা ঠিক করে আসবো রাত থাকতে থাকতে পার হয়ে গেলে সকাল হওয়ার আগে দিলদার রশিদগঞ্জ পৌঁছাইয়া যাবে তুমি যাও আমি ততক্ষণ দিলদারে একটু খাওয়াই দিই কি হইলো তো তুমি খাড়াই আছো কেন এই তো যাই সত্যই তো শুধু শুধু দেরি করুন কেন করণের তা তো করতেই হইব করণের তা তো করতেই হইব বুঝলাম দিলদার ভাই তোমার আর কোনো চিন্তা নেই তোমার দুলা ভাই ঠিক তোমার রশিদগঞ্জ পৌঁছাই যাবে তুমি খাইয়া নাও দেখি शुक्रिया बहन बहुत बहुत शुक्रिया बहुत बहुत शुक्रिया लो 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 खा করে দেখি খাইয়া নাও জানতে পারলে আমাকে একেবারে মাইরা ফেলাইতো রে ফুলি একেবারে মাইরা ফেলাইতো তুমি বেঈমান তুমি কোনি তুমি তুমি করেছো এ কসম খেয়েছিলা তুমি বেঈমান তুমি কোনি ফুলি আমার কথা বোঝার চেষ্টা কর আমাদের একটা সন্তান আছে এই সময় আমার কিছু হয়ে গেছে তোরা দেখবো কিনা ফুলি তোরে আমার কাছে বাড়াও ফুলি কথা তুমি আমার সহায় চেষ্টা করবে না শিকারি যাইতেছি আপনাকে কাছে আপনারা আমার যে শাস্তি দিবে আমি মাথা পাইতে রইব আপনাকে কাছে শুধু একটা অনুরোধ ভাই সাহেব যুদ্ধটা আপনারা বন্ধ করে যুদ্ধটা আপনারা বন্ধ করে যুদ্ধ খালি পাপের চাষ হয় যুদ্ধ বড় খারাপ জিনিস বাসা
যুদ্ধ মানুষরা খুনি বানাইয়া দেয়, খুনি বড় পাপ ভাই সাহেব, যুদ্ধ বড় পাপ। যুদ্ধটা আপনারা বন্ধ করেন ভাই সাহেব, যুদ্ধটা আপনারা বন্ধ করেন। সঞ্জয় ব্যানার্জি মহাশয়কেও আমরা মঞ্চের সামনে ডেকে নেব। আমাদের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দেওয়ার জন্য অনুরোধ করব সঞ্জয় দাকে। অনেক কলা কুশলী, বাঁদিকে চলে যাও। আমরা আমরা সকলের সঙ্গে একটু পরিচয় করে নেব। আমরা পরিচালককে, সুজাতা যিনি আছেন তিনি একবার মঞ্চে আসবেন। হালিশহর উত্তরসূরি সুজাতা যিনি আছেন তিনি একবার মঞ্চে আসবেন। আমরা পরিচয় পর্ব সেরে নেব, তারপরে আমরা পরিচালককে সম্মাননা জ্ঞাপন করবো আমাদের নৈহাটি আশির পক্ষ থেকে। প্রথমে পরিচয় পর্ব। শুভব্রত ভট্টাচার্য, সুজয় মুখার্জি, শুভদীপ সোম, দেবাশিস গোস্বামী, সৌম্যদীপ সেন, অমিয় ব্যানার্জি, সুদীপ্ত ভট্টাচার্য, দেবাংশু ভট্টাচার্য, প্রদীপ ঘোষ, শুভ্র দাস, শিবানী মল্লিক, পৃথা নাথ, সুজাতা ভট্টাচার্য, শ্রেয়া গোস্বামী, দিয়া দেবনাথ, শিবশঙ্কর, রণজয় ঘোষ, সঞ্জয় ব্যানার্জি। পরে নাটক রয়েছে, সেজন্য কোনো কথা বলে সময় নষ্ট করবো না। কেমন লাগলো আমাদের ফেসবুক এবং ইউটিউব পেজ আছে, তাতে দরকার আপনারা কমেন্টস করবেন। আমরা যেটুকু ভুল ত্রুটি আছে সেটুকু শুধরে দেওয়ার চেষ্টা করব, কারণ আপনাদের মতামত এবং চলার পথে মানে আপনাদের মতামত এবং আমাদের চলার পথে পথে সকলকে শুভরাত্রি জানাচ্ছি। আমরা সঞ্জয় থেকে চাচ্ছি না, শুধুমাত্র আমরা সম্মাননা জ্ঞাপন করবো আমাদের নৈহাটি আশির পক্ষ থেকে পুষ্পস্তবক, উত্তরীয় এবং মোমেন্টো দিয়ে। সম্মাননা জ্ঞাপন করছে, উত্তরীয় পরিয়ে দিচ্ছে আমাদের দলের সৈনিক। ঘুরে যাও। এরপরে পুষ্পস্তবক, তারপরে মেমেন্টো নৈহাটি আশির পক্ষ থেকে। অসংখ্য ধন্যবাদ সকলকে, হালিশহর উত্তরসূরিকে। আমরা পরবর্তী নাটক হালিশহর, আমরা শ্যামবাজার নাট্যচর্চার মহাত্মা নাটক দেখলেন? কিরম হয়েছে নাটক? নাটক হ্যাঁ ভালো হয়েছে? তোমার ভালো লেগেছে? হ্যাঁ, খুব ভালো লেগেছে। কাকা কি বলছি, ভালো লেগেছে? নাটকটা কেমন লাগলো? মুক্তিযুদ্ধ নাটকটা কেমন লাগলো? ভালো লেগেছে। হালিশহর উত্তরসূরির নাটক পাপ দ্বিতীয় নাটক মঞ্চস্থ হলো নৈহাটি ঐক্যতানে আরসি নাট্য সংস্থার পরিচালনায়, তাদের নাট্য অনুষ্ঠানের তত্ত্বাবধানে। কি বলবেন?
প্রথম কথা হচ্ছে আর্টসে আমাদের খুবই বন্ধু দল, ওদের সঙ্গে দীর্ঘদিনে আমাদের সম্পর্ক। তাদের আহ্বানে আমরা সাড়া দিতে পেরেছি নৈহাটিবাসীর কাছে। বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি তার বিরুদ্ধচারণ করে 1971-এর পটভূমিতে যে ঘটনাগুলো ঘটেছিল সেইগুলো নিয়েই আমরা এটা করছি, নাটকটা করেছি। অ্যাকচুয়ালি নাটকটা আমাদের দলের একজন অভিনেতা, তারই দাদার লেখা, তিনি চেন্নাইতে বর্তমানে থাকেন, টিভির ভরচার্জ, তিনি লিখে পাঠিয়েছিলেন আমাদের এই নাটকটি এবং তার খুব ইচ্ছে ছিল যাতে আমরা এই নাটকটা করি। তা এটা আমাদের টোটাল সব মিলে আমাদের 15তম শো হলো। 15টা আমরা এখন পর্যন্ত করেছি, সামনে আরও কিছু শো রয়েছে। অ্যাকচুয়ালি সেই সময়কার 1971-এর যে ঘটনাগুলো ঘটেছিল বলে আমরা জানি বা ইতিহাস থেকে পাই, এই নাটকটা সেই পটভূমিতে বর্তমান পরিস্থিতির সঙ্গে বা আমরা কোনো রকম কোনো বিতর্কে যেতে রাজি নই, কিন্তু বর্তমান পরিস্থিতি হয়তো বাংলাদেশের কিছুটা আলাদা হয়ে গেছে, তার ইতিহাস এখন আমরা জানি না পুরোটা। যখন জানবো তখন হয়তো আবার নতুন করে বাংলাদেশের ওপর কোনো নাটক করার চেষ্টা করব। আচ্ছা, কী নাম আপনার? সঞ্জয় ব্যানার্জি, হালিশহর উত্তরসূরি পরিচালক। এই নাটক কত রাত্রির হলো? 15 আজকে নিয়ে 16তম রাত্রির আপনারা অনুষ্ঠান এই মঞ্চে করেছেন এই নাটক বিভিন্ন জায়গায়, রাজ্যের বাইরেও? না, রাজ্যের বাইরে এখনো যেতে পারেনি, রাজ্যের মধ্যেই রয়েছে। রাজ্যের বাইরে দিল্লিতে আমাদের শো রয়েছে, সেটা আমরা অন্য নাটক করছি। ধন্যবাদ আমাদের চ্যানেলের তরফ থেকে হালিশহর উত্তরসূরিকে শুভেচ্ছা রইল। ধন্যবাদ। বলছি, আরসি নাট্য সংস্থার পরিচালনায় নৈহাটি ঐক্যতান মঞ্চে যে নাট্য অনুষ্ঠান আজকে অনুষ্ঠিত হলো এবং 3টে নাটক মঞ্চস্থ হয়েছে, কি বলবেন এই যে আপনাদের তত্ত্বাবধানে যে নাটকটা হলো আজকে? নাটক নৈহাটি আরসি নাট্য উৎসব আজকে অনুষ্ঠিত হলো। 3টি দলের নাটক, হালিশহর ইউনিটি মঞ্চ, হালিশহর উত্তরসূরি এবং শ্যামবাজার নাট্যচর্চা, এই 3টি দলের নাটক ছিল এবং তার সাথে আমাদের শুরুতে সেমিনার ছিল। সব মিলিয়ে সারা সন্ধে একটা জমজমাট অনুষ্ঠান এবং নৈহাটির দর্শক আমার মনে হয় বেশ আপ্লুত হয়েছে এরকম একটি নাট্য সন্ধ্যা। বাকি আমাদের কাজটুকু আমরা করেছি, এবার দর্শকের কাজ দর্শক করে, তা আমাদেরকে নিশ্চয়ই বলবে। আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে নিশ্চয়ই তারা আমাদেরকে জানাবে। আগামী দিন আবার কবে নাটকের ভাবনা নিচ্ছেন আবার নাট্য অনুষ্ঠান করার? মে মাসে আমরা একটা ফেস্টিভ্যাল করব, সেটা রবীন্দ্রনাথ উৎসব হবে। রবীন্দ্রনাথের নাটক নিয়ে সেই উৎসবটা করব আমরা, সেটা প্ল্যানিং করছি আমরা এখন থেকে। এবং তার সাথে রবীন্দ্র নাটকের ওপরেই সেমিনারও থাকবে। আজকে যেমন ছিল সেমিনার যে সরকারি অনুদানের জন্য থিয়েটার না থিয়েটারের জন্য সরকারি অনুদান, এরকম একটা বিতর্কিত কিছু সাবজেক্ট নিয়ে আমরা মে মাসেও একটি সেমিনার করবো, তার সাথে একটি নাট্য উৎসব থাকবে। এছাড়াও নৈহাটি আরসির পরবর্তী শো এবং অভিনয় হালিশহর লোকসংস্কৃতি ভবনে 1 মার্চ হালিশহর উত্তরসূরি ফেস্টিভ্যালে। আজকের এই অনুষ্ঠান কতটা সার্থক হলো সেটা বলুন। আমাদের কাছে নিজেদের কাছে সবসময় নিজেদের অনুষ্ঠান সার্থকতাই মনে হয়। সম্পূর্ণ সার্থক হয়েছে কি? হ্যাঁ, আমরা সম্পূর্ণ সার্থক, কারণ আমরা যে ভাবনা নিয়ে এগিয়েছিলাম আজকে উৎসব করবার জন্য, আমরা সেই ভাবনাকে পরিপূর্ণতা করতে পেরেছি, এটুকু আমাদের দিক থেকে আমাদের বক্তব্য। দর্শকবৃন্দ এবং দর্শক যারা ছিল তারা সারা সন্ধে বেশ আনন্দ পেয়েছেন। এই ধরনের 3টি নাটক আমরা 3 রকমের নাটক রেখেছিলাম এবং শেষের নাটকটি যেরকম একক অভিনয়, তো মিলিয়ে মিশিয়ে দর্শক এক অন্য অনুভূতি নিয়ে আজকে সন্ধে বাড়ি গেছে। আপনার নামটা বলুন। আমার নাম কৌশিক গোস্বামী। আপনার? অঞ্জন নাথ। বলো তোমাদের নাম সবার। সোম পাসওয়ান। হ্যাঁ, বলো তোমার নাম। ধন্যবাদ চ্যানেলের তরফ থেকে, ভালো থাকবেন।